দেখো দাঁড়া করছে একবার চেষ্টা করবো, একবার চেষ্টা করছো না, একবার একবার বাবু, একটু একটু এলাম, একটু একটু বাবু, তারপরে পারছে না। ঠিক আছে, ঠিক আছে, তুলে নেওয়া হোক। যখনই এই ধরনের কোনো সিমটম হবে, যে রোগটির কথা আমাদের মাথায় আসে সেটি হচ্ছে জিলেন বার সিনড্রোম বা গুলেন বারি সিনড্রোম বা জিবি সিনড্রোম। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এই রোগটি নিয়ে এখন প্রচুর কথাবার্তা চলছে এবং সবাই এখন চিন্তিত এই রোগটি নিয়ে। নমস্কার, আমি ডক্টর আশরাফুল মির্জা, কিশোরের কথায় আপনাদের স্বাগত। কিছুদিন আগে একজন দম্পতি তাদের 4 বছরের শিশুকে নিয়ে আমার কাছে আসেন। তাদের কি সমস্যা, যে তাদের বাচ্চা হাঁটতে পারছে না, অর্থাৎ জাস্ট 2 থেকে 3 দিন হলো সে হঠাৎ করে তার চলন শক্তি হারিয়েছে। এইটুকুই তাদের সমস্যা। এবং তাকে যখন আমি এক্সামিন করি তখন দেখি যে সত্যিই তার লোয়ার লিম্ব অর্থাৎ 2 পায়ের কোনো রকম জোর নেই। এবং খুব ভালো করে হিস্ট্রি নিলে এই ধরনের পেশেন্টের দেখা যায় যে এই ধরনের পেশেন্টদের সাধারণত একটা জ্বর, সর্দি, কাশি বা ডায়রিয়ার একটা হিস্ট্রি থাকে বা অনেক সময় থাকে না। সেটা সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ঘটে। কখনো কখনো এত মাইল্ড সিমটম থাকতে পারে সেই জ্বর, সর্দি, কাশি বা ডায়রিয়ার, যে সেটা তারা খেয়ালও করেন না এবং তারা হঠাৎ করে খেয়াল করেন যে তাদের বাচ্চা হোঁচট খাচ্ছে বা পড়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সে বসে থেকে উঠতে পারছে না এবং আস্তে আস্তে সে একদমই দাঁড়াতে পারছে না। তো তাদের এই ঘটনাটি ঘটেছে গত 2 থেকে 3 দিনের মধ্যে এবং তারা খুবই চিন্তিত অবস্থায় আমাদের কাছে এসছেন। আমি যখন তাকে এক্সামিন করি দেখি সত্যিই তার পায়ের কোনো রকম জোর নেই এবং যে পাওয়ার, যাকে বলে পাওয়ারের গ্রেডেশন হয়, সেই পাওয়ার জাস্ট গ্রেড 2, অর্থাৎ সে সাইড ওয়াইজ পাটা কোনো রকমে নাড়াতে পারছে, কিন্তু এগেনস্ট গ্র্যাভিটি সে কিন্তু পা তুলতে পারছে না। এবং তার হাতেরও কিন্তু জোর অনেক সে কমে গেছে, কিন্তু হাতের জোর তার পায়ের তুলনায় একটু বেশি। যখনই এই ধরনের কোনো সিমটম হবে, যে রোগটির কথা আমাদের মাথায় আসে সেটি হচ্ছে জিলেন বার সিনড্রোম বা গুলেন বারি সিনড্রোম বা জিবি সিনড্রোম। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এই রোগটি নিয়ে এখন প্রচুর কথাবার্তা চলছে। পুনের বা মহারাষ্ট্রের কিছু জায়গাতে হঠাৎ করে এই রোগটির আধিক্য দেখা দিয়েছে এবং সবাই এখন চিন্তিত এই রোগটি নিয়ে। এই রোগটি কিন্তু কোনো নতুন রোগ নয়, এটি বরাবরই ছিল এবং এর যে ইনসিডেন্স সেটা দেখা যায় যে প্রতি 1 লাখ পপুলেশনের মধ্যে প্রতি বছরে একজন কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে। তো চলুন প্রথমে আমরা দেখে নেব সেই বাচ্চার যখন সে আউটডোরে এসেছিল তখন তার কীরকম পরিস্থিতি ছিল এবং আমরা দেখব যে তাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, সে কিন্তু দাঁড়াতে পারছে না, সে ধপাস করে বসে পড়ছে। আইডেন্টিটি তার প্রকাশ না করার জন্যে আমরা এই যে ভিডিওটি এখন দেখাবো সেটি নেগেটিভে দেখাবো, অর্থাৎ যাতে তাদের কোনো রকমে তাদের মুখ বা তাদের আইডেন্টিটি প্রকাশ না পায়, তাদের মুখ যেন চেনা না যায়। চলুন আমরা দেখে নিই। দেখো দাঁড়া করছে একবার চেষ্টা করবো, একবার চেষ্টা করছো না, একবার একবার বাবু, একটু একটু এলাম, একটু একটু বাবু, তারপরে পারছে না। ঠিক আছে, ঠিক আছে, তুলে নেওয়া হোক। ওকে, প্রথমেই আমি তাদের বাবা মাকে এই রোগ সম্পর্কে অবগত করি। তারা তো পুরো নতুন একটা রোগ তারা শুনলেন, যেটা তার আগে কখনো শোনেননি, স্বাভাবিক খুবই। এবং এই রোগের যে চিকিৎসা সেটা তাদের সঙ্গে ডিসকাস করা হয়। এই রোগে কি হয়, যে কোনো রকম ইনফেকশন, সেটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল। ভাইরাস কি সাধারণত সাইটোমেগালো ভাইরাস, এপস্টিন বার ভাইরাস, কখনো কখনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আর ব্যাকটেরিয়াল ইনফেকশন কি, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি বলে একটি ব্যাকটেরিয়া আছে, যেটি সাধারণত জলবাহিত একটি রোগ এবং তাতে ডায়রিয়া হয়। এই রোগগুলি হলে হঠাৎ করে কি হয়, যে বডিতে এই রোগগুলোর সঙ্গে লড়াই করার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয়, কখনো কখনো তারা সেই যে অ্যান্টিবডিগুলো শরীরে তৈরি হচ্ছে, তারা এই জীবাণুগুলোকে মারার সঙ্গে সঙ্গে তারা এই আমাদের শরীরের যে নার্ভ আছে, যে লম্বা লম্বা সুতোর মতো নার্ভ আছে, সেই নার্ভগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং সেই প্রক্রিয়া চলতে থাকে। প্রথমে যখন অল্প হয় তখন অল্প দুর্বলতা দেখা দেয় এবং যখন নার্ভটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন প্যারালিসিস হয়ে যায়। এবং
এই যে দুর্বলতা বা প্যারালিসিস, এটা সাধারণত নিচ থেকে উপরের দিকে ওঠে, অর্থাৎ পায়ের মাসেলগুলো প্রথমে অ্যাফেক্টেড হবে এবং তারপরে আস্তে আস্তে উপরের দিকের মাসেলগুলো অ্যাফেক্টেড হবে এবং একসময় পায়ের সঙ্গে সঙ্গে উপরের দিকে অ্যাফেক্টেড হতে হতে হাত অ্যাফেক্টেড হবে, 2 হাত, এবং খুব সিভিয়ার ক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি মাসেলস, অর্থাৎ আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এই মাসেলসও কিন্তু অ্যাফেক্টেড হতে পারে। প্রথমে যখন সামান্য অ্যাফেক্টেড হয় পায়ের মাসেলস, তখন কি হয়, পায়ের যে পাতা সেগুলো ধপধপ করে পড়ে যেতে পারে, অর্থাৎ ফুট ড্রপের মতন একটা সমস্যা, এবং তারা কি হয়, হোঁচট খেতে থাকে, হোঁচট খাওয়া বাড়তে থাকে। একসময় তারা নিজে নিজে দাঁড়ানো অবস্থা থেকে বসা বা বসা অবস্থা থেকে দাঁড়াতে পারে না, এবং একসময় তারা তাদের চলন ক্ষমতা হারিয়ে ফেলে। আরও উপরে যখন অ্যাফেক্ট করে তখন 2 হাত তাদের অকেজো হয়ে যায় এবং আস্তে আস্তে রেসপিরেটরি মাসেলস প্যারালিসিস হয়ে যাওয়া মানে সেটা কিন্তু খুব সিভিয়ার হয়ে যাওয়া। এই ডায়াগনোসিস কিন্তু ক্লিনিক্যালি করতে হয় একজন ক্লিনিশিয়ানকে। অবশ্যই কিছু কিছু জিনিস আরও হয়েছে কি না সেটা বাদ দিতে হয়, কারণ এই রোগটার সঙ্গে আরও যেসব রোগগুলোর সঙ্গে মেলে তার মধ্যে একটি হচ্ছে ভাইরাল মায়োসাইটিস। তাতে প্রচণ্ড হাতে পায়ে ব্যথা থাকে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে 12 ঘন্টার মধ্যে সেই মায়োসাইটিস আছে কিনা সেটা বুঝে নেওয়া যায়। এছাড়া যদি স্পাইনাল কর্ডের ইনজুরি হয় কোনো কারণে, তাহলেও তার লোয়ার পোর্শন প্যারালিসিস হয়ে যেতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই একটা ইনজুরির হিস্ট্রি থাকে। বা অনেক সময় ট্রান্সভার্স মাইলাইটিস বলে আরেকটি রোগ আছে, যাতেও একটু কিন্তু ভাইরাল ইনফেকশনের ফলে স্পাইনাল কর্ডের ট্রান্সেকশনের মতন একটা জিনিস হয়ে যায়, অর্থাৎ স্পাইনাল কর্ড ইনজুরি হলে, মেকানিক্যাল ইনজুরি হলেও যেরকম হয় এরকম ভাইরাল ইনফেকশন হলেও সেটা হয়। সেক্ষেত্রে অদ্ভুত রকমভাবে কিন্তু এই যে মোটর নিউরন, অর্থাৎ যেগুলো আমাদের মাংসপেশিতে যে সিগন্যাল সেটা সঞ্চালনের ফলে আমাদের যে মাংসপেশি সংকুচিত বা প্রসারিত হয় সেটা হতে দেয় না, তার সঙ্গে কিন্তু সেন্সারি অর্থাৎ আমাদের সেন্সও চলে যায়। এইটা ট্রান্সভার্স মাইলাইটিসে ঘটে। অর্থাৎ যদি হঠাৎ লোয়ার লিম্বে কোনো প্যারালিসিস হয় বা জোর কমে যায়, যাতে শুধু সে হাত পা নাড়ানোতে অসুবিধা হচ্ছে, হাত পা নাড়াতে পারছে না, কিন্তু হাতে পায়ে ছোঁয়া দিলে সে বুঝতে পারছে, অর্থাৎ তার সেন্সেশন আছে, তাহলে কিন্তু এটা গুলেনবারি বা জিলেনবার বা জিবি সিনড্রোমই ভাবতে হবে। পরীক্ষা নিরীক্ষা কী আছে, নার্ভ কন্ডাকশন স্টাডি বলে একটি স্টাডি হয়, সেটা করলে এর যে নার্ভ কন্ডাকশনে প্রবলেম হচ্ছে সেটা দেখা যায়। এবং এই রোগ যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে, তার যদি চিকিৎসা তত তাড়াতাড়ি করা যায়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এর কমপ্লিট রিকভারি সম্ভব। তো কী চিকিৎসা আছে? 2টি চিকিৎসা। একটি হচ্ছে ইমিউনোগ্লোবিলিন বলে একটি ওষুধ, যেটি বেস্ট কস্টলি এবং সেটা পাওয়া যাওয়াটাও একটা ব্যাপার, যে যদি হঠাৎ করে এক জায়গায় প্রচুর পরিমাণে গুলেনবারি সিনড্রোম হয় সেখানে সেটা পাওয়া নাও যেতে পারে। সেকেন্ড অপশান সেটা হচ্ছে প্লাজমা ফেরেসিস, অর্থাৎ শরীরের যে প্লাজমা যেখানে এই অ্যান্টিবডি আছে সেটাকে সম্পূর্ণ বদল করে দেওয়া। এটা একটা ডায়ালিসিসের পদ্ধতি। তো ডায়ালিসিস মেশিনের মাধ্যমে তার প্লাজমা এক্সচেঞ্জ করে দেওয়া, অর্থাৎ তার শরীরের প্লাজমা বাইরে নিয়ে দেওয়া, বাইরে ফেলে দেওয়া এবং বাইরে থেকে প্লাজমা তার শরীরে দিতে হবে। এক্ষেত্রে তার শরীরে সেই অ্যান্টিবডিগুলোকে যদি বের করে দেওয়া যায়, তাহলে তারা এই নার্ভগুলোকে আর ক্ষতিগ্রস্ত করতে পারবে না, বা এই যে ইমিউনোগ্লোবিলিন এইগুলো এই অ্যান্টিবডির এগেনস্টে কাজ করে, অতএব সেই অ্যান্টিবডিগুলোকে নিউট্রালাইজ করে দেয়। এবং ইমিউনোগ্লোবিলিনও যদি শরীরে দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিবডিগুলো আর ফার্দার নার্ভ লেয়ারগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু সময় থাকতে থাকতে চিকিৎসা করাটা খুব জরুরি, অর্থাৎ নার্ভ জাস্ট সদ্য ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে, সেই সময়ের মধ্যে যদি এই চিকিৎসা শুরু করা যায়, তাহলে চান্সেস হচ্ছে 85% যে সে সম্পূর্ণ রিকভারি হতে পারে। যদি নার্ভ লেয়ার সম্পূর্ণ রকম ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ তার রেসপিরেটরি প্যারালিসিস হয়ে গেল এবং তাকে ভেন্টিলেশনে দিতে হলো, সে নিঃশ্বাসই নিতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ইমিউনোগ্লোবিলিন থেরাপি বলুন বা প্লাজমা ফেরেসিস বলুন, এটা দিয়ে চিকিৎসা করে খুব যে ভালো রিকভারি নাও হতে পারে। তো 15% ক্ষেত্রে কিন্তু রিকভারি কিন্তু নাও হতে পারে। এবং এই যে 80% ক্ষেত্রে রিকভারি হলো সম্পূর্ণ, 15% ক্ষেত্রে সম্পূর্ণ রিকভারি হয় না, সেক্ষেত্রে তাদের কিছুটা রেসিডুয়াল প্যারালিসিস থেকে যায়, আর 5% ক্ষেত্রে কিন্তু এর ডেথ হয়। এই রোগ চিরকালই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা এই শিশুকে ইমিউনোগ্লোবিলিন দিয়েছিলাম। ইমিউনোগ্লোবিলিন দিতে সে দেখা গেল আস্তে আস্তে
তার দুর্বলতা সেটা কমছে এবং যখন তাকে আমরা ছাড়লাম তখন সে দাঁড়াতে পারছে। এর সঙ্গে যেটা ফিজিওথেরাপি সেটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ সে যদি হাত পা নাড়াতে না পারে এবং সে যদি চলন ক্ষমতা হারিয়ে কোনো পেশেন্ট যদি শুয়ে থাকে তাহলে কিন্তু তাদের ডিপ ভেন থ্রম্বোসিস বলে একটা ঘটনা ঘটে। সেটা কি, যে পায়ের মাংসপেশি সংকুচিত হচ্ছে না এবং পায়ের মাংসপেশির মধ্যে দিয়ে যেসব রক্ত চলাচল করার জন্য যেসব শিরা, সেই শিরাগুলোতে ক্লট হয়ে যায় এবং সেই ক্লট কিন্তু ডিসলজ হয়ে গিয়ে পালমোনারি এম্বলিজম অর্থাৎ ফুসফুসের মধ্যে কোথাও গিয়ে ব্লকেজ করে দেয় এবং তাতেই সাধারণত মৃত্যু ঘটে। তো ফিজিওথেরাপি আরেকটি জিনিস যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই রোগে। তো দুটি চিকিৎসা, একটি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন থেরাপি, একটি প্লাজমা ফেরেসিস বা ডায়ালিসিসের মাধ্যমে করা, আর সেই সঙ্গে ফিজিওথেরাপি। তো এর ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি তাকে কন্টিনিউ করি এবং যখন তাকে আমরা ছাড়ি সে মোটামুটি একটা সুস্থ অবস্থায় যায় এবং সে 7 থেকে 10 দিনের মাথায় আবার যখন ফলো আপ আসে তখন দেখে নিয়ে চলুন যে সে কেমন অবস্থায় ছিল। এক্ষেত্রেও আমরা তার যে ছবি বা ভিডিও সেটা নেগেটিভে করছি যাতে তাকে চেনা না যায় বা তার আইডেন্টিটি প্রকাশ না হয়। ওকে একটু দাঁড় করিয়ে দেওয়া হোক। বাহ 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 বাহ। তোমার নাম কি? বাবাকে তো আগেই ও বলে দিয়েছে। অনেক দূরে। তুমি হাত ধরে একটু হাঁটতে পারবে? বাহ 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 বাহ, দারুণ। ঠিক আছে, যাও আর চেয়ারে চলে যাও। তো যে কোনো রোগের মতনই আর্লি ডায়াগনোসিস এবং সময় থাকতে থাকতে অর্থাৎ নার্ভ পুরোপুরি ড্যামেজ হয়ে যাওয়ার আগে আগে এর চিকিৎসা করলে এটা সম্পূর্ণ রকমভাবে সেরে ওঠার সম্ভাবনাই বেশি। নার্ভ পুরোপুরি ড্যামেজ হয়ে গেলে তার সেরে ওঠার সম্ভাবনা কম। সেই জন্যে হাই সাসপিশন থাকতে হয় যে এই ধরনের পায়ের দুর্বলতা হঠাৎ করে আসতে শুরু করেছে এবং সে হাঁটতে পারছে না কেউ, তাকে গুলেনবারি সিনড্রোমের কথাই ভাবতে হয়। অবশ্যই অন্যান্য রোগ সেগুলো থাকে, তো তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তিনি যদি বোঝেন সেই চিকিৎসার জন্যে যা যা করণীয় সেগুলো তিনি করবেন এবং যদি তার কাছে না হয়ে থাকে তিনি টার্সিয়ারি কেয়ার সেন্টারে পাঠাবেন যেখানে এর চিকিৎসা সম্ভব। এবারে পুনেতে হঠাৎ করে এখন এই রোগের কেন আধিক্য দেখা দিয়েছে? হতে পারে যে ওখানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের একটা এপিডেমিক চলছে, অর্থাৎ এই যে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি সেটি জলবাহিত রোগ, অর্থাৎ সেইখানের জলে যদি ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি থেকে থাকে, যেটা একটা নতুন কোনো একটা স্ট্রেন যার এগেনস্টে সেই জায়গার লোকেদের ইমিউনিটি নেই, তাহলে কিন্তু এই ধরনের প্রচুর লোক ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনিতে আক্রান্ত হবে। আর আমরা জানি যে এই ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি ইনফেকশন হলে গুলেনবারি হওয়ার সম্ভাবনা বাড়ে, তো সেটার একটা সম্ভাবনা আছে। এছাড়া এপস্টিন বার ভাইরাস বা সাইটোমেগালো ভাইরাস এইগুলোতেও কিন্তু একটা নতুন স্ট্রেন হঠাৎ করে কমিউনিটিতে আসলে যেখানকার যাদের এগেনস্টে সেইখানকার মানুষের ইমিউনিটি নেই সে তারা আক্রান্ত হলেন এবং অবশ্যই যারা আক্রান্ত হবেন তাদের কিছু পোর্শন লোকের কিন্তু এই গুলেনবারি সিনড্রোম হবে। হতে পারে যে ওখানে কোনো একটা ইনফেকশনের আধিক্য হচ্ছে। যাই হোক, ওখানকার যারা ডক্টর বা সায়েন্টিস্ট বা যারা আছেন তারা এটা আবিষ্কার করবেন যে এক্স্যাক্টলি ওখানে কী ঘটছে। এই মুহূর্তে আমাদের এদিকে অতটা ভয়ের কারণ নেই। আমাদের এদিকে যে ন্যাচারাল যে এই রোগের যে ইনসিডেন্স প্রতি 1 লাখে 1 জন প্রতি বছরে আক্রান্ত হবে এবং তাদের চিকিৎসা করলে তারা সেরে ওঠাই সম্ভব। ভয় খাবেন না, অযথা আতঙ্কিত হবেন না। প্রচুর রোগ আছে আমাদের পৃথিবীতে, কার কখন হবে সেটা সত্যিই আমরা কেউ জানি না। অতএব এসব নিয়েই চলতে হবে এবং যখনই কোনো রোগ হবে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সম্ভব সেরে যাওয়া। অবশ্যই কিছু মানুষ থাকবেন যারা সারবেন না, সেটা ভাগ্যের ব্যাপার। সেক্ষেত্রে আমাদের বিচলিত না হয়ে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন করি এবং হাইজিন মেনটেন করি, অর্থাৎ কি যে জীবাণু থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, যেমন বেসিক হ্যান্ড হাইজিন বা হ্যান্ড ওয়াশিং, এটা খুবই সস্তা এবং খুবই উপযোগী একটি পদ্ধতি যা থেকে আমরা রোগ বা জীবাণুবাহিত রোগ ছড়াতে বাধা দিতে পারি।
বাইরে থেকে এসে হ্যান্ড ওয়াশ করুন, জামা কাপড় চেঞ্জ করুন, তারপর বাচ্চাদের কোলে নিন। নিজের যদি সর্দি কাশি হয় সেক্ষেত্রে বাচ্চাদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, সেটা সম্ভব নাও হতে পারে। তবে হ্যান্ড হাইজিন বা হ্যান্ড ওয়াশিং এটা কিন্তু খুবই একটি উপযোগী একটা পদ্ধতি। এই হ্যান্ড হাইজিন নিয়ে একটি গল্প একদিন শোনাবো, যে কবে আবিষ্কার হলো যে হাত ধোয়া থেকে আমরা রোগ বাধা দিতে পারি এবং যিনি বলেছিলেন তার কি হয়েছিল। নমস্কার।